আমার কাছে অনেক অফিসার অনেকেই টেক্সট করেছে এবং অনেকে অনুরোধ করেছে যাতে এটা নিয়ে আমি কিছু কথা বলি। তাই কথা না বলে পারছি না। আজকে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কিছু কথা আমার বলতেই হবে। আমি ব্যারিস্টার ফুয়াদকে আমি জাস্ট কয়েকটি বিষয় আমি ওনার তার জ্ঞাতার্থে বলবো যে আপনি যে আন্দোলনে আজকে ফল ভোগ করছেন, যে আজকে যে সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা চলে গেল, ফুয়াদ সাহেব আপনি জাস্ট খেয়াল করে দেখেন। আমি আপনার প্রতি সম্মান করে বলি, ফুয়াদ ভাই আপনার সাথে আমার মনে হয় কয়েকবার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়েছে, অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে রেসপেক্ট করি। আমি বলে নিচ্ছি, আপনার সাথে আমার শুধু যুক্তি খণ্ডন হবে। আপনার সাথে শুধু আমি কিছু বিষয়ে জবাব দিচ্ছি, আপনার কাছ থেকে আবার কিছু প্রশ্ন রাখছি জবাব জানার জন্য। আপনার প্রতি বিন্দুমাত্র আমার কোনো অসম্মান নেই। তো ব্যারিস্টার ফুয়াদ, আপনি যা চিন্তা করেন যে আজকে যে বাংলাদেশের যে আপনি আজকে এই যে এইভাবে কথা বলছেন বা আপনি যে আজকে পরিবর্তন দেখতে পাচ্ছেন, এই পরিবর্তনটা কাদের হাত ধরে? সেনাবাহিনীর হাত ধরে। আপনি এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে, এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি। ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি, স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন, কেন এভাবে করছেন? কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওয়েতে মানুষকে অ্যাপ্রোচ করা। মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করলো মানে আপনি ডিরেক্টলি সেই মানুষটার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন, মুহূর্তে আপনি তাকে গালি দিবেন, এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো সমাজ কোথাও থেকে এই শিক্ষাটা আমাদেরকে কেউ দেয় না। সো আপনার খেয়াল রাখতে হবে যে আজকে বাংলাদেশে যে অবস্থাটা আসছে বা এই যে পরিবর্তন, এটা সেনাবাহিনীর মাধ্যমে, শুধু বাংলাদেশ না, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, বিশ্বের আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মাও সেতুং বা আপনার যত বড় বড় মানে আপনার পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তনের সেনাবাহিনীর হাত ধরে এবং কোনো না কোনো সেনা কর্মকর্তার মধ্যে। বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু গণতন্ত্র আপনারা দেখেছেন, এবং আপনার আমেরিকা বলেন, সেই আব্রাহাম লিঙ্কন বলেন বা মাও সেতুং বলেন বা আপনার আরও অনেক ব্যক্তিরা আছেন, আমি হয়তো এই নামগুলো আমি বলতে গেলে আরও সময় যাবে। সো এই ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনার সারা বিশ্বে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আসছে। সো আপনি সেনাবাহিনীকে আপনি যেভাবে ঢালাওভাবে অসম্মান করে কথা বলেন, চাকর বাকর, এই শব্দগুলো, এটা কিভাবে আপনি একজন ব্যারিস্টার হয়ে, আইন প্রণেতা হয়ে আপনি বা আইনজীবী হয়ে কিভাবে আপনি ভাষা ইউজ করেন? চাকর বাকর মানে আপনি কি ভাই জানেন না যে আপনার মানে অ্যাকচুয়ালি একজন পাবলিক সার্ভেন্ট বা সোলজার মধ্যে পার্থক্য কি? পাবলিক সার্ভেন্ট এবং সোলজার এক না। একজন পাবলিক সার্ভেন্ট একজন সোলজার মতো এত ঝুঁকি নেয় না। আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার বয়সী যারা, তারা ঢাকা ইউনিভার্সিটি তখন ফুর্তি করে বেড়ায়, তারা তখন বিসিএসের স্বপ্ন দেখে। বা আমি যখন কাদা মাটিতে সেই ড্রেনে যখন আমাকে ডুবানো হয়, বা আমার মতো কর্মকর্তা যখন ট্রেনিং করে কম বয়সে, আমাদের গোল্ডেন টাইমটাকে যখন আমরা আমাদের প্রশিক্ষণের কাজে ব্যয় করি, তখন আমাদের বয়সী বন্ধু বান্ধবরা তখন কিন্তু প্রেম তামাশা অনেক কিছু করে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়। আমাদের কি তখন মন চায়নি ফুর্তি করতে? আর আমরা যারা আর্মিতে জয়েন করেছি, আমি আমার এক কোর্সের কথা বলি, আমার এক কোর্সের মধ্যে ফুয়াদ সাহেব, আমি জানি আপনার রেজাল্ট কি, আমার এক কোর্সে আমরা 30 জনের উপরে ডাবল স্টান করা ছাত্র জয়েন করেছিলাম ভাই। মাল টাইপ কোনো ছেলে কিন্তু সেনাবাহিনীতে আমাদের সময় চান্স পেত না। আমাদের সাথে অ্যাটলিস্ট আমি আমার সময় বলতে পারবো, আমার ক্লাসে আই ওয়াজ ফার্স্ট বয়। তো আমি আমার সময়ের আমি সেরা ছাত্র হিসেবে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছি, এবং আমার চেয়ে অনেক মেধাবীরা সেনাবাহিনীতে, এবং আমি তাদের কাছে আমি সত্যি কথা কিছুই না। সেই আমার সম্পর্কে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজেন, আমি 3টা ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3টা ডিপার্টমেন্টেই প্রথম দিকেই ছিলাম, একদম খুব বেশি পেছনের দিকে যাই নাই। সো যারা যারা আমার সাথে মাস্টার্স করেছেন তারা জানেন আমি কেমন ছাত্র ছিলাম ভাই। তো সেই আমরা কিন্তু ওইরকম মেধা নিয়ে কিন্তু আর্মিতে যোগ দিয়েছিলাম ভাই। সো আপনি আমাদেরকে এইভাবে আপনি কথা বলতে পারেন না। আপনি যেভাবে আপনি চাকর বাকর করে কথা বলেন, আপনি আপনার জীবনে কতবার রিস্ক নিয়েছেন আর আমরা কতবার রিস্ক নিয়েছি? আমাদের সময় রিস্ক আপনি নেন। আচ্ছা, তারপরে আপনি বিভিন্ন চাল ডাল এটা ওটা নিয়ে অনেক কথা বলছেন। আপনাকে আমি একটা কথা বলি, আপনি অনসাইড বক্তব্য না দিয়ে আপনি চিন্তা করেন, সেনাবাহিনী ব্যবসা করে আপনাকে কে বলছে? সেনাবাহিনী যে সেনা কল্যাণ, এটা কারা চালায় বলেন? আপনি বলেন, জানেন সেনা কল্যাণ কাদের অধীনে চলে, কারা এটার কর্মকর্তা? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা চালায়। যে আপনার হোটেল রেডিসান, এটা কর্মকর্তা কারা? সার্ভিং অফিসার? নো, এই রেডিসানটা চালাচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সেনাবাহিনী ট্রাস্ট ব্যাংক, এখানে কারা এখানে নিয়োগ পান? বিভিন্ন বেসরকারি কর্মকর্তা, এবং এখানকার বিভিন্ন দায়িত্বে আমাদের কিছু দায়িত্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন। আপনার বিভিন্ন জায়গায় আমাদের ওয়েলফেয়ার বা আমাদের সেনা কল্যাণ বা আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাজ করে। এখন আমি আসি, একজন সিভিল সার্ভেন্ট কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায়? 59 থেকে 63 বছর বয়সে। আর আমাদের সেনাবাহিনী কর্মকর্তারা কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায় বলেন? 45 থেকে 50 বছর বয়সে।
এই 45 থেকে 50 বছর আমাদের অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব আছে ভাই, যাদের কেরিয়ার শুরু হয় 35 বছর 40 বছর বয়সে বলতে গেলে। আর সেখানে একটা সেনাবাহিনীর কর্মকর্তা বা একজন সেনা সদস্য সে 45 থেকে 50 বছর বয়সে অবসর যাচ্ছেন, তো তার তো যথেষ্ট সময় পড়ে আছে কাজ করার। সেই ব্যক্তিটাকে যদি সেনা কল্যাণে জব দেওয়া হয়, আপনার সমস্যা কি তাতে ভাই? আপনার কেন এটা নিয়ে জ্বালাও করাও? আপনি জানেন একজন অবসরপ্রাপ্ত অফিসার, জেসিও, সৈনিক, তারা তাদের কর্মসংস্থানগুলোতে সে কতটা সাফল্যের সাথে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে আগে সেনাবাহিনীর লোকজন নিয়োগ করা হতো না। কেন নিয়োগ করা হয় জানেন? কারণ বিভিন্ন সেক্টরে যখন দেখেছে সেনা কর্মকর্তাদের নিয়োগ করার পর তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে, তাদের কর্মদক্ষতা ওই প্রতিষ্ঠানের আপনার তাদের কাজের রেজাল্ট আরও ভালো হয়েছে, তারা সেনাবাহিনীর কাছ থেকে ভালো আউটপুট পেয়েছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে এই সিভিল সেক্টরের সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ থেকে 30 বছর আগে বা 35 বছর আগে আমি যখন সিভিল স্টুডেন্ট, তখন আমার মনে আছে বিভিন্ন গার্মেন্টস সেক্টরের সেনা কর্মকর্তাদের খুঁজে পাওয়া যেত না। একটা দুইটা পলমলের মতো কিছু প্রতিষ্ঠানে আমার পরিচিত একজন ব্যক্তি পলমলে জব করতো, তখন তার অনেক সুনাম হয়েছিল যে সেনা কর্মকর্তা নেওয়াতে অনেক লাভ হয়েছে, অ্যাডমিন অনেক কিছু বুঝে। তখন তার দেখা থেকে অন্য প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়া শুরু করেছে। কারণ কি? তারা যেখানে যায় তারা সব কাজ পারে। সেনা কর্মকর্তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যে দায়িত্বে দেওয়া হোক সে কাজটা পারবে। আপনি আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন, আমি আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি, হয়তো আপনার মতো ব্যারিস্টার ডিগ্রি নেই, এবং আমার বাসায় এখনো আপনি আইনের উপর অনেকগুলো বই পাবেন। এই বইগুলো আমাকে কে দিয়েছে, রেফারেন্সটা দিয়ে দিই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফুয়াদ সাহেব, আপনি পার্থ সাহেবকে জিজ্ঞেস করেন যে তিনি আমাকে আইনের উপর কিছু বই দিয়েছে কিনা এবং সেই বইগুলো আমি পড়ি কিনা। ভাই, অহংকার দাম্ভিকতা করা ঠিক না। অহংকার হচ্ছে খোদা তালার চাদর, এটা নিয়ে বেশি টানাটানি করবেন না। আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে, ভালো কথা বলেন, ভালো কথা কাজ করে যান, কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত তীর্যক মন্তব্য কেন করেন? আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে? আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর কর্মকর্তার অবদান সম্পর্কে জানেন? আপনি তাদেরকে চাকর বাকর বলছেন। আপনি সেনাবাহিনী এত চাকর বাকর, তারা সেনাবাহিনী টাকা থাকেন কেন? আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন ওইটা করছেন, তারা ওইটা করছে না কেন? তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান, আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে। আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি? আপনার তো জানার কথা এটা। আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয়, এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন। সেনাপ্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাতে পারে না, এটা সেনাপ্রধানের এখতিয়ার নাই। সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয়। সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে? দেশে এখন যুদ্ধ না, এখন সেনাবাহিনী করবে কি? আপনাকে এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে, সহযোগিতা করবে। সেখানে আপনার এইড টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি, আমাকে ডিসি যা বলবে আমি তাই করব, এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে, আমি সহযোগিতা করব, কিন্তু তার বাইরে যে এই 5 আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে যে আজকে আপনি কথা বলতে পারতেছেন, তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন? তখন তো বলতে পারেন নাই আপনার 5 আগস্ট আপনারা কেন এটা করতেছেন, বলেন। তখন আপনার জবাব আসে নাই কেন? যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবনে যান, তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে? তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে। আমি ওই সময় সাক্ষী। আমি নিজে 5 আগস্টের আগে জেনারেল ফজলে আকবর, জিজ্ঞেস করেন তাকে, আপনি তো রাজনীতি করেন যেহেতু, জেনারেল ফজলে আকবরের সাথে আমার তখন অন টু অন কথা হয়, এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান, এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম। অবিশ্বাস করলে জেনারেল ফজলে আকবরকে জিজ্ঞেস করবেন। আমার মতো মেজর রেজা এই 3 আগস্ট 4 আগস্ট আমি মেজর রেজা জেনারেল ফজলে আকবরকে অনুরোধ করেছিলাম, স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, এই পলিটিশিয়ানরা অনেক কিছু করতে পারবে না। আমি মেজর রেজা বলেছিলাম, আমি রিপিট করে বলছি, 3 আগস্ট 4 আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে। এবং এই জেনারেল ফজলে আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার, তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে 3 আগস্ট 4 আগস্ট মেজর রেজার কি কথা হয়েছিল। সেদিন জেনারেল ফজলে আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নাম্বার, সেনাপ্রধানের পিএস ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন, এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন। দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন। তারপরে ওই পরের দিন 5 তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজলে আকবরকে বলেন, স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোক্স পার্সনদেরকে ডাকেন। তখন এই ফজলে আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর দেন। জোনায়েদ সাকি, তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম, জিজ্ঞেস করেন তাকে, আপনি না রাজনীতি করেন, জোনায়েদ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল। আজকে বাধ্য হচ্ছি এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে। তখন আপনারা কোথায় ছিলেন?
আমি মেজরে যা করেছি 5 তারিখে, 3 তারিখে, 2 তারিখে, 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে, আপনি ফুয়াদ তা করেন। আমি মাঠে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির মাঠে ছিলাম, আপনি বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছেন। আর আমি মাঠে ছিলাম সেদিন। আমার বাসার নিচে লেফটেন্যান্ট কর্নেল সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এটা প্রমাণ আছে। আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল জিয়াউল হাসান। এটা ডিজে পাইয়ের কাছে প্রমাণ আছে, খোঁজ নিয়ে দেখেন। কোনোদিন তো বলতে আসি নাই, কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম, দেশ সেবার জন্য কাজ করতেছি। এটা আমার দায়িত্ব, ফুটানি করা আমার কাজ না। আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই। আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে, নিভৃতে। আর আমরা যখন মাঠে আমরা নামি, তখন আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি এগুলো চিন্তা করি না। আমরা তখন দেশের কথা চিন্তা করি। কোন একটা আর সেনাবাহিনী হচ্ছে একটা অনম্যান শো। সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে। যদি কোনো একটা ভুল থাকে, সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে, তিনি অনেকগুলো ভালো কাজ করছেন, একটা দুটো ভুল থাকতে পারে, কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না। সেনাবাহিনী চাকর বাকর না। আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে, এটা খুবই আপত্তিকর, খুবই আপত্তিকর। ফুয়াদ সাহেব, আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না। আপনি তো ধর্ম পালন করেন, আমি যতদূর জানি আপনি ধার্মিক মানুষ। তাহলে এইভাবে একটা বাহিনীকে নিয়ে এইভাবে তুচ্ছাত্মকভাবে কথা বলবেন কেন? আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি। আমি 4-5টা ব্যাটালিয়নে চাকরি করেছি। আমার ব্যাটালিয়নের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে। 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ভাষানটেক অনেক মানুষ আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে। তাদের প্রত্যেককে রেসপন্স করেছি। আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে? বক্তব্য দেন। আমি রেজা কতজনকে হেল্প করছি আপনি জানেন? এই 5 আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই? আপনি ফুয়াদ সাহেব আমার কাছে ফোন করে উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম ভাই। আমরা হচ্ছে ওই রকম। আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যাই। কাজ করতে যাই 10টা ভুল হতে পারে ভাই। 100টা কাজ করলে 10টা ভুল হতে পারে, কিন্তু আমরা কাজ করি। উই ওয়ার্ক, উই আর নট গেটিং ভাইরাল। আমরা ভাইরাল হওয়ার জন্য খুব মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই। আপনি যেভাবে আপনি ঢালাওভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন, বাদ দিয়ে দেন না, দেখি না দেশ চালান। সেনাবাহিনী আজকে থেকে বাদ পারবেন চালাইতে? সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে। সেনাবাহিনী ব্যারাকে থাকবে। সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠিয়ে দিবে, যেন ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠিয়ে দিবে। আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে। সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক। উনি প্রত্যেকটা ব্যাটালিয়নে কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেব। ফুল সেনাবাহিনী ব্যারাকে যাক, দেখি আপনি দেশ চালান না, কি করতে পারেন। আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না। আপনি আওয়ামী লীগের সময় তো বক্তব্য দিচ্ছেন, কি করতে পারছেন, কি উল্টাইতে পারছেন? আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ? কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে? বলেন। সুন্দর বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছেন, আপনার বক্তব্যে আমিও ফ্যান। সো হোয়াট? এতে কি উন্নতি হয়েছে? দেশটা কি বদলাইতে পারছেন আপনি? ইম্প্যাক্টফুল কি করছেন? মার্কেটিং একটা শব্দ আছে, ইম্প্যাক্টফুল। আপনি যতই বক্তব্য দেন, যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি? আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন? ইম্প্যাক্ট হচ্ছে জেনারেল ওয়াকারের রোল। যেই রোলটা আজকে ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা চমৎকার সেনাপ্রধান নিতে পারেননি বিধায় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন। ভদ্রলোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন। যেন ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে হবে, এইটি আমার কাছে খারাপ লাগে। কারণ হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল, বাট একটা ভূমিকা নিতে পারেননি। সে 2014 সালে 15 সালে ইকবাল করিম ভুঁইয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধায়, সিদ্ধান্ত নিতে পারেননি বিধায় আজকে তিনি ভিলেন। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, এটা সত্য, অনেক জেনারেল চেয়ে অনেক ভালো একজন অফিসার। একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিলেন হয়ে গিয়েছে, এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার, সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এনাফ ইজ এনাফ। এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বলেছিল। কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাক। এই কথাটার কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই। কিন্তু তারপর তো জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার ভূমিকা ছিল। আপনাদের ভূমিকা কি? আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে, জেনারেল জামিল হাসান, জেনারেল রেজাকুল হায়দার, তারা কন্টিনিউয়াস ফেসবুকে পোস্ট দিয়ে গেছে। জেনারেল আজিজ, আপনার আমি জেনারেল আজিজ মানে সেনাপ্রধান না, জেনারেল মেজর জেনারেল আজিজ বীর বিক্রম, তিনিও ফেসবুকে লেখালেখি করতেন। আমাদের প্রচুর জেনারেল আপনার সৌল আফজাল, তাদের ভূমিকা, এদের নামই তো অনেকে জানে না, বাট আমি জানি তারা কি করছে। জেনারেল আনোয়ার, এরা অনেক জেনারেল অনেক ভূমিকা আছে, আপনি জানেন কিছু? অনেক অফিসার আছে। আমি মেজরে আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে দিতে হয়তো আমার কথা জানেন, বাট আমাদের প্রচুর অফিসার আছে
যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসারের কাছ থেকে, পিনাকিদা অনেকের কাছে তথ্য পেয়েছে, আপনার তারপরে আমাদের জুলকার নাইন এই সেনা কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে। এই নেত্র নিয়ে যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল? এই সেনা কর্মকর্তাই দিয়েছিল। জুলকার নাইন যে কাজগুলো করেছে, যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এটা সেনা কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল? আপনি বলেন। গুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল লোক পারছিল এটাকে এক্সপোজ করতে? ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিন, মিলিটারি অফিসাররা এটাকে এক্সপোজ করেছিল গুমের ঘটনা। বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে, আপনার মতো ব্যারিস্টার ফুয়াদরা করেনি। বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না, বক্তব্য দিয়ে দেশ উদ্ধার করা যায় না। পারলে কাজ করে দেখান। যুদ্ধে যাবেন আমার সাথে, আসেন। আপনি আমার সাথে একাডেমিক্সে ভর্তি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় ভর্তি হবেন, আপনার সাথে আমি আবার মাস্টার্স প্রোগ্রাম করবো, দেখি আপনি কতদূর পারেন। আপনি কোন কাজ আমার সাথে করুন, আই গিভ ইউ চ্যালেঞ্জ। আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন আমার এলাকায়, জনসেবা, আসেন। ঢাকা শহরে একটা এলাকা সেট করেন, ঢাকা সিটির মধ্যে কোনো একটা এলাকা সেট করেন, আপনাকে অন গ্রাউন্ডে আমি দেখাবো জনসেবা কাকে বলে। বক্তব্য বাদ দেন। মতিঝিল, আপনার খিলগাঁও, মিরপুর, কোন এলাকা আপনি নির্বাচন করতে চান, কোন এলাকা বলেন। আপনি কন্ট্যাক্ট করবেন অমুক এই কয়টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ডে আপনি আমি জনসেবা করবো, দেখি কে কত ভোট পায়। আপনি বক্তব্য দিবেন আর আমি কাজ করব, দেখি। আপনি একটা জায়গা আমি চ্যালেঞ্জ দেন যে এই জায়গায় আপনি আমার চেয়ে বেশি কর্ম দেখাতে পারেন। আমি বলতে বোঝাচ্ছি আমার সেনা কর্মকর্তাদের, কয়টা সেনা কর্মকর্তাকে আপনি একাডেমিক্সে রিপিট করতে পারবেন? আপনি ব্যারিস্টার হিসেবে কয়টা মামলা দেখছেন আমি জানি না, বাট আমি সেনা কর্মকর্তা হিসেবে আমি কয়েকটা মামলায় আমি ডিফেন্ডিং অফিসার ছিলাম, যেটা আপনারা যেমন আপনার ওই যে আমাদের কোর্ট মার্শাল হয়, আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম, এবং কয়েক ডিফেন্সিভ অফিসার যে কয়টা ছিলাম তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি। ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা, আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো। আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি, ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি, কারণ আমরা মিলিটারি অফিসাররা ম্যানুয়াল অফ মিলিটারি ল, MBML, এটা নিয়ে পড়াশোনা করা, আমরাও আইন কিছুটা জানি ভাই। প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয়। আমরা ল নিয়েও পড়াশোনা করি, আমরা মার্কেটিং এর কাজও জানি। আপনি ক্যান্টিনের কথা বলবেন, প্রত্যেকটা বাংলাদেশ না ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে। ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য, এটা বিজনেসের জন্য না। আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায়, না জেনে আর্মিকে নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে, সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে, এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে। শেখ হাসিনা ঢালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইনগেজ করতে চেয়েছে, ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইনগেজ করতে, বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি। আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন, খোঁজ নিয়ে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই। আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন? বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয়? সততার কারণে দেয়। একটা চুরি করলে ওটা নিয়ে খুব লাফালাফি করেন। আরেকটা কথা লাস্টে বলি, সেনা কর্মকর্তাদের করাপশন নিয়ে এত কথা কেন হয় জানেন? আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন অসততা সহ্য করতে পারি না, তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায়। আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে, ব্যুরোক্র্যাটস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত। তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে, এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে। আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না। কারণ কি? আমি জিয়াউল আহসানকে নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করি নাই। আমি আরেকজন করাপ্টেড অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি করাপ্টেড ছিলাম না। যদি আমি করাপশন করতাম আরেকজনকে নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই। আমাদের ওই যে আমরা পরস্পর, আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনি একটা সৎ অফিসার ছিলেন, তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন। তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন না। এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাস থাকলে আমরা তার কথা বলি, কজ আমাদের ভিতরে ভালোর সংখ্যা অনেক বেশি, আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না। একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে। সবাই খারাপ হওয়ার কারণে, সবাই বলতে মানে মেজরিটি, মোর দেন 90% করাপ্টেড থাকে, যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না। পুলিশ বলেন, ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না। কারণ কি? তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে। বাট আমরা সেনা অফিসারের কথা বলি, কারণ কি? আমাদের মেজরিটি অনেস্ট, আমাদের মেজরিটি দক্ষ। একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয়, একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয়, আপনার মতো 2-4টা ব্যারিস্টারি ডিগ্রি এতে হয়ে যায় ভাই। আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি, যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো 4টা ব্যারিস্টারি ডিগ্রি আমি অর্জন করতে পারতাম।
আমাদের সাথে যারা ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনায় কেমন। খুব ফুটায় না, খুব বেশি ফুটায় না। আপনি ব্যারিস্টারি করতে যাই ইংরেজিতে ফুটুস ফটো শিখছেন বলতে পারেন, কিন্তু আমি আমার কথা বলতে পারি ক্লাস 9 থেকেই আমরা ইংরেজিতে পাকা। নিজের ডিপার্টমেন্টে নিজে ইংরেজি ক্লাস নিজে পড়াইতাম। এত দুর্বল না আমরা, আমরা কিন্তু ফুটিস ফটো ইংরেজি মারাইতে যাই না আমরা। কারণ কি, আমাদের বেসিক্স, আমাদের ফাউন্ডেশন অনেক ভালো। তো দয়া করে আপনার কাছে অনুরোধ করি, ঢালাওভাবে কথা বলা বন্ধ করেন। সেনাবাহিনী একটা জিনিস মনে রাখবেন, সেনাপ্রধান তার ভদ্রতা বশত তিনি চুপ থাকতে পারেন, কারণ তিনি হয়তো একটা দায়িত্বে আছেন, কিন্তু আমরা অনেক মানুষ আছি, আমরা চুপ থাকবো না। আপনার এবি পার্টিরই অন্যতম একজন কর্মকর্তা কে জানেন? একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ওয়াহাব, তিনিও কিন্তু একজন সেনা কর্মকর্তা। আপনার পার্টিরই খুব সত্যি তিনি জেনারেল সেক্রেটারি বা কিছু একটা হবেন। তা আপনার পার্টিও কিন্তু সেনাবাহিনী ছাড়া গঠন করতে পারেন নাই, তাকে নিয়েছিলেন কেন? এত কিছু পারেন, তাহলে আপনার পার্টিতে এবি পার্টির আপনার চেয়ে সিনিয়র দায়িত্বে সেনা কর্মকর্তা কেন? ওয়াই? কারণ আপনি তার নেসেসিটি ফিল করেছেন। সেনা কর্মকর্তারা ডিসিশন দ্রুত নিতে পারে, তারা মানুষের সাইকোলজি খুব দ্রুত বুঝে, তারা মানুষের প্রতি এমপ্যাথেটিক, তারা মানুষের প্রতি সিম্প্যাথেটিক, যে কারণে সেনা কর্মকর্তার রাজনীতিতে আরো বেশি সাফল্য পায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এনি মিলিটারি অফিসার যদি সে ইনফ্যান্ট্রি অফিসার হয়ে থাকে তাহলে আরো বেশি। আমরা সেনা কর্মকর্তারা আমরা মানুষের আবেগ বুঝি, আমরা তাদের প্রতি এমপ্যাথেটিক, তাদের সাথে আমরা অনেক বেশি রিয়াক্টিভ, তাদের প্রতি আমরা অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। এই জন্য সেনা কর্মকর্তারা মানুষের আবেগ অতি বুঝে বলে তারা আরো রাজনীতির মাঠে আরো বেশি ভালো করতে পারে। আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ। আপনি যত বড় রাজনীতি নেতা নিয়ে আসেন, আমি তারেক রহমানকেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, উনি ওনার দলের যে কোনো নেতার কনস্টিটিউশন উনি খালি আমাকে বলে দেব যে আমি তোমাকে নমিনেশন দেব, মাঠ আমার ওই এক কথায় মাঠ আমার তৈরি হয়ে যাবে। খালি তারেক রহমান দুইটা জিনিস বলবে যে আপনাকে নমিনেশন দেবো, আপনার এলাকায় কমিটিগুলো আপনার ইচ্ছা মতো করবো, যুব দল, ছাত্র দল, বিএনপি, খালি কয়েকটা কমিটি আমার কথা দিয়ে দেব, আমি ওই জায়গায় জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে দেখা দিতে পারবো, গ্যারান্টি দিলাম। কারণ কি, এই সেনা কর্মকর্তারা আমরা সৈনিকদের সাথে ব্যারাকে তাদের সাথে চাকরি করেছি, আমরা ননির পুতুল না। কমিশন পেয়েই হুট করেই র্যাঙ্ক করেই ফান্ডাগান্ডা হয়ে যায়। কমিশন পাওয়ার পরে সৈনিক ব্যারাকে আমাদের রেজিমেন্টেশন করতে হয়, সৈনিকদের সাথে লাইফ কাটাইতে হয়। আমরা মানুষের সাইকোলজি বুঝি, আমরা ইনেকটু সিভিল পাওয়ারে কাজ করে প্রত্যেকটা কাজে সাফল্য পাই। কেন? কারণ কি, আমরা ইজিলি মার্জ হইতে পারি। উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, উই হ্যাভ দ্যাট ক্যালিভার, উই হ্যাভ দ্যাট ব্লেসিং ফ্রম অলমাইটি আল্লাহ। কারণ আমরা আল্লাহর নামে শপথ নিয়ে আমরা সেনা কর্মকর্তা হই। সো একটা ধান দিয়া সব জাজ করতে চাইবেন না। এক সেনাপ্রধান, তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী, সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকর বলতেছেন। আপনি কি এমন জিনিস হয়ে গেছেন? এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয়। আমি গ্যারান্টি দিয়ে বললাম, সোনারগাঁ হোটেল বৃহস্পতিবার দিন ডিজে পার্টি হয়, সেখানে এর চেয়ে বেশি লোক হয়। যান খোঁজ না দেখেন, এবি পার্টি নিয়ে আসছেন আপনি। আমার এলাকায় আসেন, দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টির অস্তিত্বই নেই। বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন? সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে? আপনার সাথে আমি ওপেন, আপনি কোন টপিক নিয়ে আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফের কোনো আয়াত তর্জমা করবেন, আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। কোরআনের এনি ভার্স আপনার চেয়ে যদি আমি ভালো তর্জমা করতে না পারি আমি ত্যাগ করবো ইসলাম। কারণ কি, কোন কনফিডেন্স থেকে বলে যান? অহংকার থেকে না ভাই, পড়াশোনা করছি, শুই না মুসলমান হই নাই। হিল ট্যাক্সি যখন ক্যাম্পে ছিলাম, অবসর সময়ে অপারেশন করে এসে বসে কোরআন শরীফে অর্থ পড়ার চেষ্টা করতাম, বিভিন্নভাবে রিসার্চ করার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম। কম বেশি আমরা প্রত্যেকটা অফিসার আমাদেরকে রেজিমেন্টেশন সময় থেকে সিনিয়ররা শিখা দেয় বই পড়বা। যেখানে পোস্টিং হইতো 20-30টা 40টা বই সাথে নিয়ে ঘুরতাম রে ভাই। তামাশা করে জীবন কাটাই নেই, প্রেম কইরা ওই মেয়েদের সাথে ফান করে আমরা লাইফ করি নেই। আমাদের জীবন অনেক কষ্টে করা ভাই। আমরা প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা করছি, আমরা পরিশ্রম করে আমাদের এই অবস্থানে আসতে হয়। আর্মি চাকরি ছেড়ে তারপরেও অনেকগুলো সাবজেক্টে পড়াশোনা করছি। এটা আমি না, আমাদের সবাই করে। আমি যে কথাগুলো করছি বলছি ফার্স্ট পার্সন এটা আসলে আমি সবার জন্য বলছি কথা। ইটস নট অনলি মি, অল দ্য মিলিটারি অফিসার্স। সো প্লিজ, সীমার বাইরে আপনি কথা বলবেন না। আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন। আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি, সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন। স্টপ অল দিস ননসেন্স, এগুলো বন্ধ করেন আপনি। আমি যদি সত্যি কথা এই মুহূর্তে, আমি যদি পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম, আপনাকে অ্যারেস্ট করতাম। কারণ আপনি
পরিস্থিতি খারাপ করছেন, আইন শৃঙ্খলা পরিণত অবস্থা অবনতি ঘটাচ্ছেন আপনি। বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন। আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি, তাতে ধুমধাম কিছু কথা শুনলে, আওয়াজ টাওয়াজ শুনলে, একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায়। এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট, যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে। আমি তো দেখি না যে আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন। আই নেভার সি। সুন্দর বক্তব্য দিচ্ছেন, সো হোয়াট? আপনার কন্ট্রিবিউশন কি আর আমার কন্ট্রিবিউশন কি ভাই? এই বাংলাদেশে গত 25 বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ। আপনার কি কন্ট্রিবিউশন বলেন? কয়টা রাত জেগেছিলেন? রাতের পর রাত জেগে আমরা অপারেশন করছি। আপনি কি করছেন? তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে চাইলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, এখনো তো ঋণ করে চলি। আপনার তো এত এত ননির পুতির মতো আমরা চলি না ভাই। দয়া করে আমার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে তামাশাতে কথা বলেন। আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকর এসব শব্দ বলবেন না। উই আর কিং কমিশন অফিসার, উই আর নট ব্লাডি সার্ভেন্ট। আমরা সেবক, চাকর না। সেবক আর চাকরের মধ্যে পার্থক্য আছে। আমরা সেবক, দেশের জন্য জীবন দিতে পারি। আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। উই আর কিং কমিশন অফিসার। আমি ওয়ার্ল্ডের যেখানে যাব, যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো, আমি আই উইল গেট স্যালুট। এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট। আপনি কে? হু আর ইউ? আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশের বাইরে আপনি কে? লন্ডনে যে একটু লাফালাফি করতে পারবেন আর, বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায়। কারণ কি? আমি বলতে আমরা সব, বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তারা পাবে এটা। বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি, এটা আমাদের অর্জন। সম্মান করেন ভাই, মানুষকে অসম্মান করেন না। আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা অতি আহত হয়েছি, অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে। আপনি অন্তরে আঘাত দিয়েছেন, সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি। আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না। আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন। আমাদের সেনা প্রধানের বাইরে, তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না। আর সেনা কর্মকর্তারা যে ভূমিকা এই 5 আগস্টে নিয়েছে, প্রত্যেকটা অফিসার ফাঁসি হতো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আপনার কি হতো বলেন? আপনার কি হতো? আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন। আর আমাদের কি হতো জানেন আপনি? সেনা আইন সম্পর্কে জানেন কিছু? 5 আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, আটডকের জিওসি, তিনি চিটাঙ্গে যা কাজ করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো ওনার চাকরি যেত। লেফটেন্যান্ট জেনারেল তো পরের কথা। সাভারডিবির জিওসি, ওনার তো কোর্ট মার্শালের ফাঁসি হইতো। এরকম অনেক সেনা কর্মকর্তা আছে, তারা যে ভূমিকা রেখেছে 5 আগস্টের দিন, খালি আওয়ামী লীগ টিকে যেত, দেখতেন কি হতো। আপনি ভাই মামলাটা হতো, একটা জামিন পেয়ে যাইতেন। আমাদের সেই অবস্থা হইতো না ভাই। গত 15টা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি এটা আমরা জানি ভাই। অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য, বিগড়ে যায়নি। যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয়, সেই দেশে সেনা কর্মকর্তাদের নিয়ে কথা বলতে লজ্জা করে না আপনাদের? যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায়, জঙ্গি বানানো হয়েছে আওয়ামী লীগের সময়, যে আওয়ামী লীগ সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তছনছ করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই, করে নাই, তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই, নফল নামাজ পড়েন, এটা শুক্রিয়া। কি তারপরও সেনাবাহিনী এই অবস্থায়? আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল, ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছিল, কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, যে কারণে আল্লাহ তাআলা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি। সেনাবাহিনী গলে পচে যায়নি, পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেনাবাহিনী পচে গলে যায়নি। এটি অনেক বেশি, এটি আমাদের ভাগ্যের বিষয়। সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুক, পচে যায়নি, এটাই ভাগ্যের বিষয়। কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল, তাই তো হয় নাই ভাই। সেই সেনাবাহিনীর এত এক্সপেকটেশন কেন রে ভাই? একটু এনকারেজ করেন, একটু এনকারেজ করেন। আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন না। কারণ ইলেকশন না হইলে আপনার লাভ, আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট। যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, আমি বুঝি, কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত। সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম and what is the conspiracy behind your every speech and what is the strategical move or intent you have. I do understand that. আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইরেন না। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ, উই আন্ডারস্ট্যান্ড। কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে, আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে। হ্যাঁ,
আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন, সেটা সেনাপ্রধানকে নিয়ে আপনারা বসেন, আলোচনা করেন, সেনাপ্রধানকে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। আলোচনার রাস্তা এখন খোলা আছে, বহুদিন পরে আছে এখনো। কিন্তু আপনারা এরকম গালিগালাজ করবেন কেন? কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ স্ল্যাং ইউজ করতেছেন সেনাবাহিনীকে নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার আবেগটা বেশি প্রকাশ হয়ে গেলে এই জন্য দুঃখিত। আমি সত্যি কথা, আমি খুবই ক্ষুব্ধ ছিলাম। এক পর্যায়ে আমি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে নিজের ধৈর্যকে অনেকটা সামলানোর চেষ্টা করেছিলাম, বাট খুব খারাপ লাগছে। আমার ব্রাদার অফিসার, আমি জানি তারা কি কষ্ট করছে। তো আমার ভাইদেরকে নিয়ে আপনি এইভাবে কথা বলবেন, এটা তো মানবো না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।